নমস্কার, আপনারা শুনছেন রাত 12টা 5। আমরা এসে গেছি 16 নম্বর এপিসোডে। আজ এক অদ্ভুত গল্প কাহিনী আপনাদের শোনাতে চলে এসেছি। আরও নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর গল্প ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিন। আর কী ধরনের গল্প আপনারা শুনতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন, অথবা আপনাদের কাছে যদি কোনো গল্প বা ঘটনা থাকে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা অবশ্যই আপনার পাঠানো গল্প সবাইকে শোনাবো। গল্প পাঠানোর লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলুন তাহলে আজকের গল্প শোনা যাক। আজকের গল্প বট গাছের ডালি। বাড়ি তৈরি করার জন্যে ভিত খুঁড়তে গিয়ে দেখা গেল একটা কবর। কফিনের বাক্সটা খুলতেই একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ল। আর তার ভেতরে মৃতদেহটা তখনও ধুলো হয়ে যায়নি, বরং টাটকাই আছে। অথচ কফিনের বাক্সটা দেখে মনে হলো কবর দেওয়া হয়েছিল অন্তত কয়েকশো বছর আগে। এই নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন বোধ করলো না কেউ। বেশ খানিকটা দূরে একটা ঝোপের মধ্যে বাক্সটাকে নিয়ে গিয়ে ফেলে দিল ওরা। আর একটা সমস্যা দেখা দিল, যেখানে ভিত খোঁড়া হচ্ছিল তার থেকে 20-25 ফুট দূরে একটা বিরাট বট গাছ রয়েছে। এটারও যে কত বয়স কেউ তা জানে না। গুজব আছে ওই গাছে নাকি ভূত আছে। সন্ধ্যের পর অনেকে দেখেছে গাছের ডালে গলায় দড়ি দিয়ে কে ঝুলছে, কিন্তু দিনের বেলা আর সে দৃশ্য দেখা যায় না। কবর পাওয়া যেতে স্থানীয় মানুষ এবার দুয়ে দুয়ে চার করল। তারা বলতে লাগলো, এই সেই ভূত রাতের বেলা যে কফিন থেকে বেরিয়ে এসে গাছে ঝোলে, তারপর ভোরবেলা কফিনে আবার ফিরে যায়। হয়তোবা কোনোদিন লোকটা এই বট গাছের ডালে গলায় দড়ি দিয়েছিল। তারপর থেকে তার আত্মা এখনো মুক্তি পায়নি। শহরের নামকরা ব্যবসাদার রাধাকান্ত শীল জমি কিনে কন্ট্রাক্টরের হাতে বাড়ি তৈরির ভার দিয়ে বিদেশে চলে গিয়েছিলেন। তাই এত ঘটনা তিনি কিছুই জানতে পারলেন না, হয়তো জানতে পারতেনও না, যদি না পরপর দুটো এমন সাংঘাতিক ঘটনা ঘটে যেত। বাড়ি তৈরির কাজ প্রায় শেষ। পাহারা দেবার জন্য একজন দারোয়ানের ব্যবস্থা করা হলো। সেই দিনই রাত্রিরে খাওয়া দাওয়া সেরে টুলে বসে দারোয়ান খৈনি খাচ্ছিল। এমন সময় হঠাৎ তার চোখে পড়ল একটা ছায়া মূর্তি। দারোয়ান দৌড়ে গেল, কিন্তু কাউকে খুঁজে পেল না। ফিরে এসে হাতের লাঠিটা সে শক্ত করে ধরে বসে পড়ল টুলের ওপর। চোখ দুটো একদম সজাগ রাখল, যদি আবার হঠাৎ দেখা যায় মূর্তিটাকে। পরদিন সকালে
দেখা গেল দারোয়ানের মৃতদেহটা ঝুলছে বটের ডালে, গলায় ফাঁস লাগানো। কি করে যে দারোয়ানের এমন অবস্থা হলো কেউ তা ভেবে পেল না। ও যে আত্মহত্যা করেছে এটাও বিশ্বাসযোগ্য নয়। তবে কিন্তু এই সমস্যার সমাধান হতে না পড়ে রইল। রাধাকান্ত শীল এলে যা হোক একটা ব্যবস্থা করতে হবে। রাধাকান্ত বাবু ফিরলেন। এসেই সব কথা শুনে বেশ চিন্তিত হয়ে পড়লেন। বহু টাকা ব্যয় করে ওই বাড়ি তিনি তৈরি করিয়েছেন, সে টাকা ওঠাবেন কেমন করে? কয়েকজনের সঙ্গে যোগাযোগও করেছিলেন বিক্রি করে দেবেন বলে, কিন্তু শেষ পর্যন্ত সবাই পালিয়ে গেল ভয়ে। হঠাৎ রাধাকান্ত বাবুর মনে হলো এই জমিটা তিনি যার কাছ থেকে কিনেছিলেন তার সঙ্গে একবার যোগাযোগ করলে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ। সেই দিনই সন্ধ্যাবেলা রাধাকান্ত বাবু হাজির হলেন শশধর ঘোষের বাড়ি। জমিটা শশধর ঘোষের বাবা হরপ্রসাদ ঘোষ কিনেছিলেন ইংরেজদের আমলে। বাড়ি তৈরি করবেন বলে জমিটা ঘুরে ঘুরে দেখছিলেন। হঠাৎ বুকের যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেলেন, হার্ট অ্যাটাক। হাসপাতালেও কয়েকদিন বেঁচে ছিলেন তিনি, কিন্তু ওই কদিন খালি ঘোরের মধ্যে বলতেন, না না তুমি শান্তিতে ঘুমোচ্ছ, আমি তোমায় বিরক্ত করব না। কেউ এ কথার মানে বুঝতেই পারত না। কে শান্তিতে ঘুমোবে? কাকে তিনি বিরক্ত করবেন না বলে কথা দিচ্ছেন? সবটাই তার ছেলেদের কাছে হেয়ালি বলে মনে হতো। তার কয়েকদিন পরই হরপ্রসাদ ঘোষ মারা গেলেন। সদ্য কেনা জমিতে বাবার মৃত্যু হয়েছে বলে শশধর বাবু মনে হলো ওই জমি হয়তো তাদের সইল না, তাই ওই জমি বিক্রি করার জন্যে তিনি কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন। রাধাকান্ত বাবু বরাবরই খুব সাহসী ছিলেন। সমস্ত ঘটনা শুনে তার মনে জেদ চেপে গেল। তিনি ঠিক করলেন ওখানে বাড়ি তো করবেনই,
তাছাড়াও তিনি নিজে একা ও বাড়িতে থেকে দেখাবেন কি ব্যাপার। ভাবা মাত্র কাজ শুরু হলো। তিনি বাইরে থেকে বেশি টাকা দিয়ে মিস্ত্রি আনিয়ে বাড়ির কাজ শুরু করলেন। দুজন নেপালি বন্দুকধারী দারোয়ান ঠিক করলেন নিজে বসে বাড়ি পাহারা দেওয়ার জন্য। গাড়ি গ্যারেজ করে ড্রাইভারও চলে গেল। দু চারটে কাজের লোক ছিল, তারা সব ফিরে গেল। রাধাকান্ত বাবু একা একটা রিভলভার নিয়ে শোবার ঘরের বিছানায় এসে বসলেন। চারদিক ভালো করে দেখতে লাগলেন টর্চ জেলে। কিন্তু অমাবস্যার রাত, বাইরে ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা গেল না। নিচে একতলার লবিতে আলো জ্বলছিল। তারই আলোয় রাধাকান্ত বাবু হঠাৎ মনে হলো বটগাছের কাছে কে যেন দাঁড়িয়ে আছে। পরক্ষণেই রাধাকান্ত বাবু জোরালো টর্চের আলোটা ঝলসে উঠল বটগাছের ওপর। না, কেউ তো কোথাও নেই। মনে মনে হাসলেন রাধাকান্ত বাবু। আমি তাহলে আজকাল ভয় পাচ্ছি। মন থেকে সব ঝেড়ে ফেলে রাধাকান্ত বাবু এবার শুয়ে পড়লেন। কিন্তু হাতের রিভলভারটা দরজার দিকে তাক করে রইলেন। শুয়ে থাকতে থাকতে রাধাকান্ত বাবু একটু তন্দ্রা মতো এসেছিল। মাথার কাছে রাখা মিউজিক্যাল ঘড়িটা বাজনা বাজিয়ে জানিয়ে দিল রাত 12টা। যেটুকু তন্দ্রা এসেছিল কেটে গেল। নিদ্রাহীন চোখে তিনি তাকিয়ে রইলেন দরজার দিকে। যা ভেবেছিলেন ঠিক তাই। দরজাটা ভেতর থেকে চাবি দেওয়া। তবু দরজার সামনে তিনি একটি ছায়া মূর্তি দেখলেন মনে হলো যেন। সঙ্গে সঙ্গে ট্রিগার টিপে ওকে মারবার জন্যে তাক করলেন। আশ্চর্য, একটা গুলিও লাগলো না সেই ছায়া মূর্তির গায়ে। মূর্তি ভেদ করে বেরিয়ে গেল। মূর্তিটা হঠাৎ ধরবার আগেই কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। নিমেষের মধ্যে ঘরের সব আলো নিভে গেল, আর সঙ্গে সঙ্গেই জ্বলে উঠল রাধাকান্ত বাবু হাতের টর্চটা। চমকে উঠলেন রাধাকান্ত বাবু। এ কি? এ তিনি কি দেখলেন? না, এ তো মূর্তি নয়, অথচ একটা অবয়ব, ঠিক যেন মানুষের মতো। মুখ বলে কিছু নেই, ফাঁকা। চোখের মধ্যে দিয়ে লাল আগুনের গোলা দুটো যেন বেরিয়ে আসছে। হাত নেই, পা নেই, যেন বাতাসে একটা আলখাল্লা ঝুলছে। রাধাকান্ত আবার গুলি ছুড়লেন। এগুলিও ওকে ভেদ করে চলে গেল। চারদিক থেকে একটা হাসির শব্দ ভেসে উঠল। কে যেন
ফিসফিস করে বলে উঠল, আমি ঘুমোতে চাই, আমায় ঘুমোতে দে। সঙ্গে সঙ্গে ফাঁকা মুখের মধ্যে থেকে সেই জ্বলন্ত আগুনের গোলা দুটো ঠিকরে বেরিয়ে এলো তীব্র দুটো নীল আলো। রাধাকান্ত বাবু চোখ দুটো মনে হলো যেন ঝলসে গেল। যন্ত্রণায় চিৎকার করে উঠতেই তার হাত থেকে রিভলভারটা পড়ে গেল। চারদিক থেকে কেমন একটা পচা গন্ধ নাকে এসে লাগছে। অন্ধ রাধাকান্ত বাবু হাত দিয়ে হাতড়াতে লাগলেন পড়ে যাওয়া রিভলভারের খোঁজে। পেলেন না। ইতিমধ্যে বন্দুকের শব্দে ছুটে এসেছে দুজন দারোয়ান, কিন্তু ঘরের দরজা তো বন্ধ। বাইরে থেকে চিৎকার করে ডাকতে লাগলো ওরা, বাবু, ও বাবু। কোনো সাড়া নেই। মাঝরাতে ওরা দরজা ভেঙে ফেললো। কিন্তু কি আশ্চর্য, রাধাকান্ত বাবুকে কোথাও খুঁজে পাওয়া গেল না। ভোরবেলা দেখা গেল রাধাকান্ত বাবুর প্রাণহীন দেহটা গাছের ডালে ঝুলছে। এবার স্থানীয় ছেলেরা এগিয়ে এলো। দল বেঁধে সবাই মিলে দূরে ফেলে দেওয়া কফিনটা পোড়াবে বলে তারা এগিয়ে গেল। কফিন খুলে দেখা গেল সেই মৃতদেহটা তখনও তেমনই আছে। ওদের ধারণা হলো এই মৃতদেহটাই রাত্রিরে জ্যান্ত হয়ে মানুষ মারে আর রক্ত চুষে খায়। এই বাড়ির ওপর ওর জন্যই রাগ, কারণ তার কফিন এরা ভিত খোঁড়ার সময় বার করে দিয়েছে। তার চির শান্তিময় ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে। তাই সেও ওদের কাউকে ছাড়বে না। ওদের কারুকে সে শান্তিতে থাকতে দেবে না। কফিনের সঙ্গে সঙ্গে মৃতদেহটাও জ্বলতে লাগলো দাউ দাউ করে। স্থানীয় লোকেরা বলা বলি করতে লাগলো, আর কোনো ঝামেলা হবার সুযোগ রইল না। ঠিক করলো পরদিন চার্চে গিয়ে ফাদারকে দিয়ে বাড়িটা তারা মন্ত্রপুত করিয়ে নেবে, যাতে রাধাকান্ত বাবুর আত্মীয়রা এটা ভোগ করতে পারে। কিন্তু কি আশ্চর্য, সে রাতে প্রচন্ড বৃষ্টি আর মুহুর্মুহু বজ্রপাত হতে লাগলো। প্রচন্ড শব্দে বাজ পড়ল বাড়িটার মাথায়। পরদিন দেখা গেল ভোজ বাড়ির মতো অত বড় বাড়িটা ধুলোয় পুরো মিশিয়ে গেছে। আর সবচেয়ে আশ্চর্য, সেই কয়েকশো বছরের গাছটারও আর কোনো চিহ্ন পর্যন্ত নেই। তার বদলে পড়ে আছে স্তূপাকার ছাই। কেমন লাগলো গল্পটা? কি মনে হয় আপনাদের? কি ঘটতে পারে ওই মৃত মানুষটির সাথে? বেশ রহস্যময় গল্প ছিল। যাই হোক, আজকের গল্প এখানেই শেষ করলাম। ফিরে আসবো নেক্সট এপিসোডে নতুন এক গল্প নিয়ে।